আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অবশেষে সেই কুখ্যাত এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত হলেন বিল গেটস। ভুল স্বীকার করে ক্ষমা চাইল মিডিয়ার সামনে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে HRW। নির্যাতিত ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের কাছে সাহায্য চেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। বেরিয়ে এলো গোপন তথ্য। চরম উত্তেজনার মধ্যেই বৈঠকে বসেছে ইরান যুক্তরাষ্ট্র। জানাব কি কি আলোচনা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। জেফ্রি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন বিল গেটস। তবে তার সাবেক স্ত্রী মেলিন্ডা বলেছেন, দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানো নিয়ে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার এখনও অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করেছে। ওইসব নথিতে অনেক বিখ্যাত ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধুত্ব, অবৈধ আর্থিক লেনদেন এবং ইমেইলে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। নথিতে অনেক ব্যক্তিগত ছবিও প্রকাশ করা হয়েছে। নথির মধ্যে থাকা একটি খসড়া ইমেইলে এপস্টেইন অভিযোগ করেছেন বিল গেটস বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন। এপস্টেইন লিখেছেন, গেটসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে ছিল বিল গেটসকে মাদক পেতে সহায়তা করা, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পরের পরিণতি মোকাবিলায় সহায়তা করা এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করা। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি। বিল গেটস আরও বলেন, ওই ইমেইল কখনো পাঠানো হয়নি। ওই ইমেইলটি মিথ্যে। আমি জানি না তিনি সেখানে কি ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করছিলেন? এপস্টেইনকে নিয়ে তদন্তের লাখ লাখ ফাইল প্রকাশের পর বিল গেটসের একজন মুখপাত্র একইভাবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছিলেন। 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন এপস্টেইন। বিল গেটসের মুখপাত্র বলেছিলেন, এসব নথি কেবল এটাই প্রমাণ করে যে বিল গেটসের সঙ্গে সম্পর্ক রাখতে না পেরে এপস্টেইন হতাশ ছিলেন। তিনি মানুষকে ফাঁদে ফেলতে ও বদনাম করতে যত নিচে নামতে হয় তত নিচে নামতেন। এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে হইচইয়ের মধ্যে এ নিয়ে মেলিন্ডাও মুখ খুলেছেন। তিনি মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই নথির প্রকাশ আমার বিবাহিত জীবনের কিছু অত্যন্ত বেদনাদায়ক মুহূর্তের স্মৃতি ফিরিয়ে এনেছে। মেলিন্ডা আরও বলেন, যখনই সেই বিষয়গুলোর বিস্তারিত সামনে আসে আমার জন্য এটি ব্যক্তিগতভাবে বেশ কঠিন হয়ে ওঠে। 2021 সালে বিল গেটস ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদ হয়। ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে HRW। ট্রাম্প প্রশাসন এবং চীন ও রাশিয়ার নেতাদের কারণে হুমকির মুখে পড়া আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষায় মানবাধিকারের প্রতিশ্রুতিবদ্ধ গণতান্ত্রিক দেশগুলোর একটি কৌশলগত জোট গঠন করা উচিত। আজ বুধবার প্রকাশিত বৈশ্বিক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 529 পৃষ্ঠার বৈশ্বিক প্রতিবেদন 2067-র 36তম সংস্করণে হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজুড়ে 100টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। প্রতিবেদনের শুরুতে সংস্থাটির নির্বাহী পরিচালক ফিলিপে বোলোপিয়ন লিখেছেন, বিশ্বজুড়ে গঠনমূলক প্রবণতা প্রতিরোধ করা এ প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্রমবর্ধমান গঠনমূলক প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা থেকে শুরু করে মানুষকে তৃতীয় দেশে বহিষ্কার করা পর্যন্ত সাম্প্রতিক মার্কিন সরকারের অপব্যবহার আইনের উপর প্রশাসনের আক্রমণকে স্পষ্টভাবে তুলে ধরছে। চীন ও রাশিয়ার দীর্ঘদিনের প্রচেষ্টার সঙ্গে মিলিত হয়ে যা নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থাকে দুর্বল করা, ট্রাম্প প্রশাসনের এসব কর্মকাণ্ড বিশ্বজুড়ে গভীর ও ব্যাপক প্রভাব ফেলছে। হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপে বোলোপিয়ন বলছেন, বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থা গুরুতর ঝুঁকির মুখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপ এবং চীন ও রাশিয়ার ধারাবাহিক অবমূল্যায়নের ফলে নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়ছে। এর সঙ্গে সঙ্গে মানবাধিকার রক্ষাকারীরা যে কাঠামোর উপর ভর করে মানদণ্ড এগিয়ে নেওয়া ও স্বাধীনতা সুরক্ষার কাজ করছিলেন সেটিও ধ্বংসের মুখে।
এই প্রবণতার বিরুদ্ধে দাঁড়াতে হলে মানবাধিকারকে এখনও মূল্য দেয় এমন সরকারগুলোকে সামাজিক আন্দোলন, সামাজিক সমাজ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলিত হয়ে একটি কৌশলগত জোট গঠন করতে হবে যাতে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে। ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের কাছে সাহায্য চেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে এবং ইসরায়েলের জনসংখ্যা কাঠামো বদলে দিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে সাহায্য চেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সাহায্যের মধ্যে ছিল 10 লাখ রুশ নাগরিককে ইসরায়েলে পাঠানো। খবর মিডল ইস্টের। শুক্রবার 30 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র বিভাগ প্রকাশিত এপস্টাইন ফাইলের এক গোপন অডিও রেকর্ডিংয়ে বিষয়টি উঠে আসে। রেকর্ডিংয়ে বারাক বলছেন, আমি সবসময় পুতিনকে বলতাম আমাদের শুধু আর 1 মিলিয়ন দরকার, তাহলে ইসরায়েল নাটকীয়ভাবে, সত্যিই নাটকীয়ভাবে বদলে যাবে, ওই 1 মিলিয়ন রুশ। 2015 সালের 14 ফেব্রুয়ারি এই রেকর্ডিং করা হয়েছিল। সেখানে বারাক বলেন, ইসরায়েলের এখন ভবিষ্যতে আসা রুশ বসতিদের মানকুল নিয়ন্ত্রণ করা উচিত। তিনি এমন একটি পরিকল্পনার কথা ভাবছেন যার মাধ্যমে বিবাহ, দাফন এবং ইহুদির সংজ্ঞা নিয়ে অর্থোডক্স রাব্বিদের একচেটিয়া ক্ষমতা ভাঙা যাবে। পরিশীলিত ও সূক্ষ্মভাবে ব্যাপক ধর্মান্তরের দরজা খুলে দেওয়া উচিত। বারাকের মতে অনেক রুশ ধর্মান্তর ছাড়াই ইসরায়েলে বসবাস করতে পারে। এটিকে পূর্বশর্ত দিয়ে আটকানোর দরকার নেই। সামাজিক চাপে, বিশেষত দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার প্রয়োজন থেকেই ধর্মান্তর হবে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর আরব ও মুসলিম দেশগুলো থেকে যেসব ইহুদি এসেছিল, রেকর্ডিংয়ে তাদের প্রতি অবজ্ঞা প্রকাশ করেন বারাক। তিনি বলেন, ইসরায়েলের প্রতিষ্ঠাতারা, যারা মূলত পূর্ব ইউরোপের শ্বেতাঙ্গ আশকেনাজি ইহুদি ছিলেন, তারা যতটা পেরেছেন ততটা করেছেন। তারা উত্তর আফ্রিকা থেকে, আরব দেশগুলো থেকে, যেখান থেকেই হোক ইহুদিদের নিয়ে এসেছিল। এখন আমরা বাছাই করতে পারি, এবং আমি মনে করি কে ইহুদি হবে তা নিয়ে আমাদের অনেক বেশি খোলা মন থাকা উচিত। আমরা সহজেই আরও 1 মিলিয়ন মানুষকে গ্রহণ করতে পারি। বারাক বলেন, 1990 ও 2000-এর দশকের শুরুতে রুশ অভিবাসনের ঢল ইসরায়েলকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে। যুবতী মেয়েরাও এসেছিল যারা কথা বলতে পারত না। এই সময় এপস্টেইনকে হাসতে শোনা যায়। বারাক বলেন, ছোট ইসরায়েলের সীমার ভিতরেও একটি সমস্যা আছে। আমি মনে করি আরবরা, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা ধীরে ধীরে বাড়ছে। 40 বছর আগে তারা 16% ছিল, এখন তারা 20%। এরপর তিনি স্পষ্ট করেন, ইসরায়েলের ভিতরে কারা সমতা পাওয়ার যোগ্য। উত্তেজনার মধ্যেই বৈঠকে বসেছে ইরান, যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্র আগামী শুক্রবার 6 ফেব্রুয়ারি ওমানে বৈঠকে বসতে যাচ্ছে। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু, মিসাইল ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল শাসন প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এরই মধ্যে কাতার, তুর্কি ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ রাখতে এবং তাদের মজুদ রাখা ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিতে বিনিময়ে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান উভয় পক্ষ একে অন্যের উপর হামলা না করার প্রতিশ্রুতি দেবে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখনও পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাই দেয়নি। ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামামা। তবে এরই মধ্যে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। ইস্তাম্বুলে পূর্বনির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যদিও পরে আরব লাইটদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। জটিলতা দেখা দিয়েছে আলোচনার এজেন্ডা কী হবে তা নিয়ে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কেবল পরমাণু কার্যক্রম এবং অর্থনৈতিক শাসন নিয়ে কথা বলবে, তাদের মিসাইল প্রোগ্রাম বা রাজনৈতিক উপস্থিতি নিয়ে কোনো আলাপ হবে না। তবে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, শর্তবহ কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তা করা এবং দেশের ভিতরে মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে। এরই মধ্যে কাতার, তুর্কি ও মিশর মধ্যস্থতাকারী হিসাবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ইরান আগে থেকে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না, আগামী 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ রাখতে এবং তাদের মজুদ রাখা ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিতে বিনিময়ে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান উভয় পক্ষ একে অন্যের উপর হামলা না করার প্রতিশ্রুতি দেবে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখনও পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাই দেয়নি। প্রিয় দর্শক,
এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।